রঙের চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাথী খান। শুভ সকাল, কেমন আছেন? এই তো আপু, ভালো আছি। আপনি? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে খুব সুন্দর লাগছে। সেই সাথে জানতে চাই যে এখন কি কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে? আমি মূলত আমার মৌলিক গানের প্রতি ঝোঁক বেশি, বা আমি কভার সং করি না বললেই চলে। হাতে গোনা দুই একটা গান হয়তো বা আছে যে খুব পছন্দ থেকে, ভালো লাগা থেকে করা। সো এখনো সেই মৌলিক গানের যে পরিচর্যা সেটাই করে যাচ্ছি। আচ্ছা, এখন পর্যন্ত কতগুলো মৌলিক গান আপনার রিলিজ হয়েছে? আসলে ওভাবে হাতে গুনে দেখা হয়নি, কারণ হচ্ছে আমার মোটামুটি প্রত্যেক সপ্তাহে বিভিন্ন গীতিকবিদের গান বিভিন্ন চ্যানেল থেকে রিলিজ পাচ্ছে। আর আমার নিজের ব্যক্তিগত যে ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলে হয়তো বা আমি মান্থলি একটা কি দুইটা দেই, তবে 30 আপ হবে হয়তো বা। আচ্ছা, এখন তো দেখা যায় সঙ্গীতের পাশাপাশি মিউজিক ভিডিওর প্রতিও কিন্তু অনেক বেশি ঝোঁক এসেছে, সবাই মিউজিক ভিডিও দেখতে চায়। তো মিউজিক ভিডিওগুলো কি করা হয়েছে, সেখানে আপনি মডেল ছিলেন নাকি অন্য কেউ ছিল? আমি যেটা করি যে আমার ব্যক্তিগত চ্যানেলে আমি হচ্ছে মিউজিক ভিডিও আকারে কিছু করি না। হ্যাঁ, ভিডিও যেহেতু এখন অডিওর পাশাপাশি মানুষ ভিডিও দেখে, সেখানে আমি স্টোরি বেসড কিছু করি না। মানে যেটা হয় না যে একটা সুন্দর গল্প থাকবে গানের সাথে, আমি হচ্ছে মানে যতটুকু দেখানো উচিত যে মডেল নিড একদম ওরকম কিছু করি না। আমার ভিডিওগুলোতে ম্যাক্সিমাম টাইম আমিই থাকি, এভাবেই কাজ করা হচ্ছে, কিন্তু খুব বেশি গল্প আকারে কিছু করা হচ্ছে না। আচ্ছা, সামনে তো ঈদ, ঈদকে ঘিরে কি স্পেশাল কোনো কাজ নিয়ে ব্যস্ততা আছে কিনা? ঈদ নিয়ে হচ্ছে চ্যানেলের লাইভগুলো আর হচ্ছে বাইরে যে আদার্স আমাদের কনসার্ট থাকে, সেভাবে প্রিপারেশন নেওয়া হচ্ছে। আর এমনিতে অডিও বাজারের কথা যদি বলি, যে আমি ঈদে আমার ব্যক্তিগত চ্যানেলে তো গান দেই না, কারণ হচ্ছে ঈদে অনেক বিগ বাজেটের কাজগুলো যায়। সেটা আপনার মুভির গান হতে পারে, বা অনেক বড় বড় চ্যানেলের খুব বাজেটের কিছু কাজ হতে পারে। তো সেক্ষেত্রে আমি হচ্ছে যেটা করি যে ঈদের 1 উইক আগে বা ঈদের 1 উইক পরে আমার গানগুলো রিলিজ করি, যেন মানে আমি এটাকে একটু ভালোভাবে যত্ন নিতে পারি গানটার। আচ্ছা, গান নিয়ে যেহেতু এখন তো কথা হচ্ছে, একটা গান শুনলে কেমন হয়? ঠিক আছে, আমি আমার রিসেন্ট রিলিজ হওয়া একটি গান, রিলিজ হয়েছে মেবি 2 দিন হবে। আচ্ছা, তো এই গানটাই করছি, আশা করছি ভালো লাগবে। ওকে। তোমার ব্যবহারে বুঝা গেছি, ব্যবহারে বুঝা গেছি, আমি তোমার কেহ না, আমি তোমার কেহ না, আমার লাগা তুমি কান্দো না, ও বন্ধুরে তুমি আমার আপন মানুষ না। তোমার ব্যবহারে বুঝা গেছি, ব্যবহারে বুঝা গেছি, আমি তোমার কেহ না, আমি তোমার কেহ না, আমার লাগা তুমি কান্দো না, ও বন্ধুরে আমি তোমার আপন মানুষ না। বাহ, চমৎকার একটি গান শুনিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রত্যেকটা শিল্পীরই কিন্তু একটা ইচ্ছে থাকে প্লেব্যাক করার, আপনার করা হয়েছে কিনা বা ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, প্লেব্যাকের সিগনেচার করেছি, কিন্তু হয় কি যে মুভি দেখবেন অনেক সিগনেচারের পরেও রিলিজ হচ্ছে না, ওদের অনেক রকম প্রবলেম থেকে যায়। তো আমার বেশ কয়েকটা গানই এরকম ভাবে আটকে আছে। শুনছি যে এই ঈদে রিলিজ হবে, আবার শুনছি যে পরবর্তী ঈদে, আবার অনেক সময় শুনছি যে ক্যান্সেল করা হয়েছে, এরকম আর কি। আচ্ছা, তো শিল্পীদের তো সবসময় চর্চার মধ্যে থাকতে হয়, আপনার চর্চা করা হয় কিনা? হ্যাঁ, তা তো অবশ্যই, যেহেতু এটা আমার প্রফেশন, ডেফিনেটলি প্র্যাকটিসটা করা হয়। তাহলে কি দিনের শুরুটা চর্চা দিয়ে শুরু হয়? রাত করে না ঘুমাই, সেক্ষেত্রে আমি চেষ্টা করি সকালে উঠে একটু প্র্যাকটিস করার। আচ্ছা, বর্তমান প্রেক্ষাপট তো গানের দিক দিয়ে দেখা যায় যে এখন গান ট্রেন্ডি হয়ে গেছে। একটি গান রিলিজ পাওয়ার পর কিছুদিন ভাইরাল হয়ে যায় টিকটক, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবে, তারপর আবার কিছুদিন পর আবার গায়েব হয়ে যায়, আবার নতুন গান আসে। এই অবস্থাতে আপনার কাছে কি মনে হয় গানের অবস্থান কেমন এখন? এই ব্যাপারে যদি বলতে চাই, অনেকে যেমন বলে না যে আগের যুগের গানের একটা প্রাণ ছিল, আগের যুগে মানে মানুষ গান মানে সব গানই হচ্ছে বেঁচে থাকার মতো, এবং ওই গানগুলো এখনো চলছে বা এখনো বেঁচে আছে, ওইটা যেমন সত্য। আবার এখনকার যুগের যে গানগুলো, এই গানগুলো যে থেকে যাচ্ছে না বা এই গানগুলো যে মরে যাচ্ছে এরকম না, গানগুলো আসলে বেঁচে আছে, কিন্তু যতদিন ওই শিল্পী থাকে, এটা আমার একদম ব্যক্তিগত মতামত, যতদিন ওই শিল্পীটা থাকে বা ওই গীতিকবি থাকে হয়তো বা ততদিন পর্যন্ত ওইটার মর্যাদা পায় না। কিন্তু আমি মানে এটা খুব রিসেন্ট, আমাদের গীতিকবি হাসান ভাই যখন মারা গেলেন, আপনি সেই প্রেক্ষাপট যদি লক্ষ্য করেন, দেখবেন যে হাসান ভাই কয়টা টিভিতে লাইভ করেছে, বা উনি যখন বেঁচে ছিলেন ওনার কতটুকুই বা মানে জনপ্রিয়তা ছিল, বা সাধারণ জনগণ কতটুকু চিনত।
কিন্তু আজ যখন উনি পৃথিবীতে নেই উনি কিন্তু সেই মর্যাদা পেয়েছে। ইভেন বিভিন্ন চ্যানেলে হচ্ছে শুধুমাত্র হাসান স্পেশাল কিছু প্রোগ্রাম করা হচ্ছে। সো যেটা হয় যে বেঁচে থাকতে কদর দিচ্ছে না, মরে গেলে কদর বেড়ে যাচ্ছে। আমি মনে করি যে এটাই বাস্তব। হ্যাঁ, লাইক এখন হয়তোবা যেমন আমি যদি আমার গানের কথা বলি, হয়তোবা আমার কলিগরা বা আমার জুনিয়র আর্টিস্ট যারা তারা হয়তোবা মানে চিন্তা করছে যে সাথী আপুর গান কেন গাইবো, যত যত ফেমাসই হোক না কেন গান, সাথী আপুর গান কেন গাইবো, আরও সিনিয়র আর্টিস্টের গান গাইবো, এরকম একটা ব্যাপার থাকে। বাট আমার মনে হয় যে আজকে হাসান ভাইয়ের মতো আমিও যদি মরে যাই, হ্যাঁ নিশ্চয়ই মানে আমার পরে যেসব শিল্পীরা আসছে তারাও হয়তো বা টিভি চ্যানেলে বসে আমি কেমন পাখি গাইবে, একা থাকা শিখে গেছি গাইবে, এটা আমার বিশ্বাস। আর এই ধারণাটা একদম স্ট্রং হয়েছে আমার পাগল হাসান ভাই যখন চলে গেল। মানে তখন মানে হাসান ভাইয়ের এমন অনেক উনি চলে যাওয়ার পর, মারা যাওয়ার পরে ওনার এমন অনেক মেসেজ সোশ্যাল মিডিয়াতে হচ্ছে ভাইরাল হয়েছে অনেক চ্যানেলের, যে ভাই আমাকে কি একটা লাইভ দেওয়া যায় না, ভাই আমাকে কি একটু ডাকা যায় না, এই যে একটা আকুতি। অথচ দেখেন আজকে যখন উনি চলে গেল তখন কিন্তু মানে টিভি চ্যানেল থেকে শুরু করে প্রত্যেকটা ইউটিউব প্ল্যাটফর্ম হচ্ছে তার গানগুলো নিয়ে একটা মানে মোটামুটি একটা কাদা ছোড়াছুড়ি শুরু করে দিয়েছে। এই যে বিষয়টা মানে এটাই হচ্ছে বিষয়, মানে বেঁচে থাকবো যতদিন ততদিন হয়তো বা মূল্যায়ন থাকবে না, কিন্তু আজকে মরে গেলে হয়তো বা আবার মূল্যায়ন থাকবে। তখন মানে আমার কলিগ হোক বা আমার জুনিয়র আর্টিস্ট হোক, তখন চিন্তা করবে যে না গাওয়া যায়। আচ্ছা, আর এখন তো প্রচুর গান তৈরি হচ্ছে, প্রচুর শিল্পী কিন্তু আমরা দেখতে পাচ্ছি, নতুন ইয়াং জেনারেশনের নতুন শিল্পী এসেছে, তার প্রেক্ষাপটে কিন্তু কোয়ান্টিটি অনেক বেশি গানের, কোয়ালিটির কি অবস্থা? যারা কোয়ালিটি মেনটেন করে কাজ করছে তারা তো করছেই, আর যারা মেনটেন করছে না, এমন অনেক সময় হচ্ছে যে মানে একটা গীতিকবি মানে একটা গান লিখলো, যেমন এখন আমি যখন নতুন ছিলাম, এটা আমি আমার দিক থেকে বলি, আমি যখন নতুন গানের কাজ শুরু করি তখন যখন আমি খুব জুনিয়র একজন আর্টিস্ট, তখন একটা শ্রদ্ধেয় গীতিকবি যদি আমাকে বলেন যে এই গানটা তোমার জন্য লিখেছি, এটা তোমার গাইতে হবে, তো সেক্ষেত্রে লিরিক মানে আমি কিন্তু লিরিক নিয়ে অত ভাবতে পারবো না, টিউন নিয়ে অত ভাবতে পারবো না, মানে একটা কথা বলার জায়গা তৈরি করতে কিন্তু অনেকটা সময় চলে যায়। যখন আপনার কথা বলার জায়গা তৈরি হয়ে যায় তখন একটা কথা বলা যায়। যেমন আমার এখন কথা বলার জায়গা তৈরি হয়েছে, আমি একটা কথা হয়তো বা বলতে পারি যে না আমি এইটা করবো না ভাইয়া, এটা ডেফিনেটলি সুন্দর হয়েছে, এটা অন্য কাউকে দেন, আমাকে আরেকটা গান দেন। সো এই হচ্ছে বিষয়, কথা বলার সৎসাহসটা যদি প্রত্যেকটা শিল্পীর মধ্যে থাকে আমি মনে করব যে গান সুন্দর। আর আপনি ভিউ চিন্তা না করে যদি আপনি মানে যারা গানের শুদ্ধ চর্চা করছে তাদের গানগুলো শুনবেন বা দেখেন, একটু সময় নষ্ট করে দেখবেন যে গানগুলো সুন্দর। কিন্তু এখন ওই যে আপনি বললেন যে কোয়ান্টিটি অনেক বেশি, অনেক অনেক গান, হ্যাঁ আগে তো গানও অল্প ছিল, এটা কিন্তু সত্যি কথা, যে কারণে একটা গান অনেক প্রাণ পেত। আর এখন তো প্রত্যেক দিন হাজার হাজার গান রিলিজ হচ্ছে, তো এর মধ্যে দর্শকও কনফিউজড হয়ে যায় কোনটা শুনবে। এই হচ্ছে একটা বিষয় আসলে। আমরা আবার বাকি আলোচনা করব, তার মাঝে একটি গান শুনে নিই। এটাও আমার রিসেন্ট রিলিজ হওয়া একটা কাজ, মানে আমি নতুন গানগুলোই চেষ্টা করছি আজকে এটিএন বাংলাতে গাওয়ার জন্য। বিশ্বাস করো বন্ধু তোমার জন্য এখন আমার মায়া লাগে না, চোখের পানি আসে না, আমার মনটাও কাঁদে না, মনের মানুষ হইয়া মনের মূল্য দিলা না, মনের মানুষ হইয়া মনের মূল্য দিলা না, বিশ্বাস করো বন্ধু তোমার জন্য এখন আমার মায়া লাগে না, চোখের পানি আসে না, আমার মনটাও কাঁদে না। বাহ, খুব সুন্দর একটি গান, সুন্দর কথা, মন কাঁদে না। আচ্ছা, তো আপনি তো স্টেজ শো করে থাকেন, ক্যামেরার সাথেও কাজ করছেন, কোনটি বেশি উপভোগ করেন? আমি লাইভ পারফরমেন্স, আই মিন হচ্ছে অডিয়েন্সের সামনে লাইভ কানেকশনটা থাকে, হ্যাঁ ওপেন কনসার্ট যেগুলো হয় ওইটা বেশি এনজয় করি। আচ্ছা, কোন কোন গানের রিকোয়েস্ট বেশি আসে? টিভি চ্যানেলে আর স্টেজে, মানে নাকি সব জায়গায়? আচ্ছা, সবখানে আমি স্টেজে দাঁড়ালে হচ্ছে আমি এক এমন পাখিটা আগে ম্যাক্সিমাম রিকোয়েস্ট আসতো, আর ইদানিং সাপের ছোবল নামে একটা গান রিলিজ হয়েছে আমার কিছুদিন আগে, তো এই দুইটা গানের কথা আমি খুব শুনি। আরেকটা গান আছে আমি নতুন কি আর আছি গো পুরান হয়ে গেছি, এটাও মানে এই যুগের এই জেনারেশনের কিছু আপুদের খুব পছন্দের গান। এই তিনটা গানের রিকোয়েস্ট বেশি আসে, মানে টিভি চ্যানেলে লাইভ করতে গেলে এই তিনটার ফোন থাকেই। আপনি যে তিনটি গানের কথা বলছিলেন, এই তিনটির মধ্যে একটি গান আমরা দর্শকদেরকে দেখাতে চাই, কোন গানটি দেখাতে চাই? আচ্ছা, তাহলে আমি নতুন কি আর আছি গো। গানকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি?
গানকে নিয়ে তো আসলে ওভাবে ভবিষ্যৎ পরিকল্পনা করে আগানো যায় না। গান নিয়ে যেটা করতে হয় ধারাবাহিকভাবে চলতে হয়। মানে আমার পরিশ্রম অনুযায়ী আমি পারিশ্রমিক পাবো বা একটা জায়গা তৈরি হবে, আমি এটাই বিশ্বাস করি। ডেফিনেটলি চাই যে খুব ভালো একটা মানে জায়গায় যেতে বা খুব ভালো একটা পজিশন যেন পাই, কিন্তু এটাও বিশ্বাস হয়ে গেছে যে যেই পর্যন্ত না মরে যাচ্ছি সেই পর্যন্ত হয়তো বা এটা পাওয়া হবে না, স্বপ্নের মতোই থেকে যাবে। আচ্ছা, আমরা কিন্তু আপনাকে টিকটকেও দেখে থাকি, আপনার গান টিকটকে খুব ভাইরাল। সো এটা কি প্রমোশনের জন্য নাকি আপনার পার্সোনালি টিকটক পছন্দ, দ্যাটস ওয়াই আপনি এটা করেন? না, যেটা হয় যে টিকটক এখন আমরা যারা সঙ্গীত শিল্পী আছি আমাদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম, মানে এটা দর্শকদের কাছে পৌঁছানোর জন্য এই প্ল্যাটফর্মটা অনেক বেশি উপযোগী। তো আমি প্রথম একটা গান যখন আমি রিলিজ করেছিলাম, বনমালী গান, তো গানটার ভিজুয়াল আমি হিউজ একটা অ্যামাউন্ট খরচ করেছিলাম খুব আশা নিয়ে। হ্যাঁ, কিন্তু তারপর যেটা দেখলাম হয় না যে মানুষ শিখতে মানে করতে করতে শিখে বা চলার পথে শেখে। তো আমি ওই গান করার পর আমি এটা শিখলাম যে আসলে ভিজুয়ালে মনোযোগ দিলে হবে না, মনোযোগ দিতে হবে অডিওতে, গানের কথায়। তো সেই ক্ষেত্রে ওই গানটার প্রমোশনের জন্য আমি যখন টিকটক প্ল্যাটফর্মে যারা তখন ট্রেন্ডি ছিল তাদের কাছে যাই, তারা দেখলাম যে একটা অ্যামাউন্ট দাবি করে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ওটা আবার সিডি চয়েসের কাজ ছিল, সো ওইখানে আমার কোনো ব্যাপার ছিল না, আমি গানটা সিডি চয়েসকে বিক্রি করে দিয়েছিলাম। তো ওইখান থেকে আমার টিকটকের প্রতি যে না, আমার নিজের, আমি যদি নিজে একটা মানে প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, আমার নিজের যদি কিছু অডিয়েন্স থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আমার টিকটকারদের কাছে যেতে হবে না, আমার নিজের গান আমার অডিয়েন্সের কাছে আমি নিজেই পৌঁছে দিতে পারবো। তো এই জন্য হচ্ছে আমি টিকটকে একটু অ্যাক্টিভ থাকি, বা আমার গানগুলো যখন আমি নতুন নতুন গান আসে আমি যখন টিকটকে দিই, সেখান থেকেই মোটামুটি আমার একটা ভালো রেসপন্স চলে আসে, ইউটিউবে একটা ভালো ভিউ হয় আর দর্শক পর্যন্ত পৌঁছে যায়। কারণ অনেক শিল্পী আছেন তারা কিন্তু সোশ্যাল মিডিয়াটা খুব একটা পছন্দ করেন না, স্পেশালি টিকটক বা ফেসবুকে সর্বক্ষণ কি করছেন বা কোন গান আছেন। তারা বেসিক্যালি একটা ভালো গান গাইছেন, তারা ইটস ওকে, আমি গাইছি, দর্শক পছন্দ করছেন, বেশ। বাট অ্যাক্টিভ থাকা, যে আমি আছি দর্শকদের কাছে, এবং এই যে আপনি যে একটা মাধ্যম বলছিলেন টিকটক, সেটার মাধ্যমে আপনি দর্শকদের কাছে পৌঁছাচ্ছেন, এই বিষয়টা আসলে শিল্পীর জন্য এখন নতুন প্রজন্মের কতটুকু প্রয়োজন? ডেফিনেটলি প্রয়োজন। আর যখন যে প্ল্যাটফর্ম আসবে ওই প্ল্যাটফর্মকে কেন্দ্র করে আপনাকে আগাতে হবে, কারণ এটাই তখন রুলস হয়ে যায়, এটাই তখন ট্রেন্ড হয়ে যায়। আর যারা এটা করছে যে আমি দেখেছি কিছু, আমি যেমন আপনার সাথে কথা বলছি, এমন কিছু প্রোগ্রামে আমি দেখেছি কিছু আর্টিস্টদের যে বলছে, আমি যখন কোথাও যাই আমাকে বলে, ও আপু আপনাকে টিকটকে দেখি, আপনি তো টিকটকার, আমার খুব লজ্জা লাগে, এরকম একটা মানে কথা আমি গাড়িতে আসতে আসতে এই প্রোগ্রামে আমি শুনছিলাম। আর দেখে খুব হাসি পাচ্ছিল এই বিষয়টায়, কারণ হচ্ছে আমি জানি যে সে তার গানের প্রমোশনটা টিকটক থেকেই করে। হ্যাঁ, যেহেতু তার টিকটকে ফলোয়ার্স কম, বা সে যদি একটা গানে 100টা টিকটকও করে, ওইটা দর্শকের কাছে পৌঁছাবে না, কারণ হচ্ছে ওই অডিয়েন্সটা তার নাই। সো তার কি করতে হয় যে একটা অ্যামাউন্ট টিকটকারদের দিতে হয় যে আমার গানে প্রমোশন করো। হ্যাঁ, তা আমার মতে হচ্ছে যেহেতু তুমি প্ল্যাটফর্মটা ইউজই করছো, সো তুমি নিজেই তো, যেহেতু তোমার একটা ফেস ভ্যালু আছে বা তুমি একটা ভালো পারফর্মার, ভালো সিঙ্গার, সেক্ষেত্রে তুমি নিজেই অ্যাক্টিভ থাকলে ওই আরেকজনের মানে দ্বারে যেতে হয় না, আরেকজনের কাছে যেতে হয় না, এটা আমার মনে হয়। আর আপনি আপনার জিনিস যত যত্ন করবেন, যেভাবে আপনি যত্ন করে করবেন, আপনি যতই আরেকজনকে প্রমোশনের জন্য টাকা দেন না কেন, অত যত্ন নিয়ে ওরা করে না, এখন তো আরো বেশি করে না। আচ্ছা, খুব সুন্দর কথা বলেছেন। গল্পের এই পর্যায়ে আপনার কণ্ঠে আরেকটি সুন্দর গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন আমাদেরকে? আচ্ছা, আমার সব থেকে জনপ্রিয় যে গানটি, আমি এক এমন পাখি, এই গানেরই দুটি লাইন করছি আমি। ওকে। তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে, সুখে আছো শুনলাম আমি, ভাসাইয়া আমায় সুরে, অন্তরটা যন্ত্রণাময়, প্রতি রাতে জেগে থাকি, তোমার স্মৃতি অন্তরেতে ভাজে ভাজে সাজিয়ে রাখি, আমি এক এমন পাখি, বুকেতে কষ্ট রাখি, মুখেতে দেখাই হাসি, যেন আমি সুখ নিবাসী, আমি এক এমন পাখি, বুকেতে কষ্ট রাখি, মুখেতে দেখাই হাসি, যেন আমি সুখ নিবাসী। বাহ, চমৎকার চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই গানটি অনেক বেশি ভাইরাল, এখনো এটি টিকটকে শুনে আমরা দেখে থাকি সচরাচর। এই যে গানটি যখন আপনি গিয়েছিলেন তখন কি মনে করেছিলেন এই গানটি এত বেশি পপুলার হবে বা দর্শক এত পছন্দ করবেন? যদি সত্য কথা বলি তাহলে আমার মনে হয়েছিল যে এই গানটি দর্শক নিবে। এই গানটি আমি লেজার ভিশনের কাছে বিক্রি করে দিয়েছিলাম,
মানে গীতিকারের যে পেমেন্টটা এটা অলরেডি লেজার ভিশন হচ্ছে ডকুমেন্ট করে নিয়ে গিয়েছিল। আচ্ছা। আমি আবার মানে তখন আমি একটু সিক ছিলাম, আমি কাজ করতে পারবো না, তো আমি ভাবলাম ভাইয়াকে বলি যে আমি শুধু ভয়েসটা দিয়ে আসবো, গানটা আপনারা নিয়ে নেন। তো যখন আমি রিকভারি করলাম আমি ভাইকে রিকোয়েস্ট করলাম যে ভাইয়া গানটা আমাকে দিয়ে দেন, আমি একটা ছোট্ট ইউটিউব চ্যানেল ওপেন করেছি, তো এইটা দিয়েই যাত্রা শুরু করতে চাই। আর আলহামদুলিল্লাহ এই গানটা দিয়েই আমার নতুন চ্যানেলের যাত্রা শুরু। আর মাত্র 1.5 মাসে হচ্ছে আমি আমার যে ইউটিউব চ্যানেলের যে সিলভার বাটন সেটা পেয়ে গিয়েছিলাম। বাহ, চমৎকার। এই যে গানের সাথে এত দূর আসা এবং দর্শকদের এত ভালোবাসা পাওয়া, অল্প সময়ে দর্শকরা খুব পছন্দ করছেন, এই বিষয়টি থেকে আপনার কাছে প্রাপ্তির জায়গাটা কতটুকু? প্রাপ্তির জায়গাটা আপু অনেক, এটা আসলে বলে শেষ করতে পারবো না। কারণ আমার যে কর্ম, এই কর্ম থেকে যদি আমি মানে প্রশংসা শুনি, মানে এটার দর্শকদের ভালোবাসা সেই সাথে অনেক বেশি। আর হ্যাঁ, আর আমরা যারা মিডিয়াতে কাজ করি আমরা তো হচ্ছে দর্শকদের সাথে কানেক্টেড থাকি, বা যখন ওরা কমেন্ট করে খুব সুন্দর সুন্দর কমেন্ট, এটার শান্তি অনেক, বা এটা আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না। সবচেয়ে বেশি অনুপ্রেরণা কে জুগিয়েছেন আপনার এত দূরের জার্নিতে? ডেফিনেটলি আমার আম্মু। আচ্ছা, তিনিও কি গান নাকি পছন্দ করতেন? না, আমার আম্মু হচ্ছে গান পছন্দ করতেন। আচ্ছা। আর আমার আম্মু আমাকে ছোটবেলা থেকে একটা স্বাধীনতা দিয়েছিল, যেমন আমার আম্মু মানে আমার আম্মুর যে বেসিকটা সেটা হচ্ছে যে সবাই যে পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, বড় হবে, এমন তো কোনো কথা না। আমাকে না, শুধু আমাদের 3 ভাই বোনকেই আম্মু সম্পূর্ণ মানে সুযোগ দিয়েছে। যেমন আমি ছোটবেলায় গান শিখেছি, নাচ শিখেছি, তারপর যখন একটু বড় হয়েছি এমব্রয়ডারি কাজ শিখেছি, তারপর শোপিস মেক করা শিখেছি। আম্মুর কথা ছিল যে বড় হয়ে এখন তুমি কি করবা, কোন ট্র্যাকে যাবা এটা তুমি চুজ করতে পারবা, কিন্তু আমি ছোটবেলায় তোমাকে সব হাতে খড়ি দিয়ে দিলাম, এরকম একটা বিষয় ছিল আম্মুর। তো যখন ক্লাস 5-এ পড়ি তখনই তো নাচ নিয়ে অনেক অভিযোগ চলে আসে, কারণ মেয়েরা নাচলে অনেক পরিবারেই, আর স্পেশালি যেহেতু আমি গ্রামে বড় হয়েছি নরসিংদীতে, তো একটা কথা কিন্তু শুনতে হয় বয়সের সাথে সাথে। তো তখন ক্লাস 5-এ একদম ডান্স করা বন্ধই করে দিলাম। ক্লাসিক্যাল ডান্স শিখেছিলাম যদিও, তো দেন আস্তে আস্তে গানে মনোযোগ দেয়া, এখন অবধি গান করছি এবং খুব সুন্দর গান করছেন। কার কাছে আপনার গান শেখা হয়েছে? আমার একদম শুরুতে হাতে খড়ি কালাম সিদ্দিক স্যার, উনি এখন বেঁচে নেই। দেন আমি ঢাকায় এসে গান শিখি শফি মন্ডল ওস্তাদজির কাছে। আচ্ছা, এই যে এখন তো ব্যস্ততা প্রচুর, কাজ নিয়ে যেহেতু ব্যস্ত আছেন, মৌলিক গান নিয়েও ব্যস্ততা আছে, অবসর সময় কি পাওয়া হয়? আমি অবসর সময় বের করে নেই। কি করা হয় অবসর সময়? অবসর সময়টা সম্পূর্ণ পরিবারের জন্য। আমার 2টা ছেলে বাচ্চা আছে, যতটুকু সময় ফ্রি থাকে আমি চেষ্টা করি তাদের সাথে টাইম পাস করার জন্য। আচ্ছা, এই যে আন্টি এত দূর পর্যন্ত আপনাকে সাপোর্ট করেছে, আন্টির অনুভূতিটা এখন আসলে প্রকাশ করার মতো না, কারণ আমরা বুঝতেই পারছি তার মনে আসলে অনেক, সে গর্ববোধ করছেন। আপনার কাছে কি মনে হয়, মাকে যে এত খুশি দিতে পেরেছেন, আপনার কাছে কেমন লাগে বিষয়টা? অবশ্যই ভালো লাগে। আসলে আম্মু চেয়েছিল যে একটা জায়গা তৈরি হোক, কারণ যখন গ্রাম থেকে এইচএসসি কমপ্লিট করে যখন ঢাকায় আসি, শুরুটা কিন্তু কারোরই সুন্দর হয় না। হ্যাঁ, তো একদম প্রথম 1 বছরের কথা যদি আমি বলি, আমার খুব কাছের রিলেটিভসরা বলেছে ঢাকায় গান করে কই, দেখি না তো কোনো জায়গায়, কোথায় গান করে, কিসের গান করে। তো এই যে ছোট ছোট পিন মারা কথাগুলো, এই কথাগুলো তখন খুব কষ্ট দিত। বা এখন যখন একটা অবস্থান হয়েছে, বা আমি নিজেকে খুব প্রাউডলি উপস্থাপন করতে পারি, বা আমার এলাকায় যে কোনো প্রোগ্রামে সবার আগে আমার নাম আসে, ইভেন তারাই বলে, যারা আগে ওই ছোট ছোট খোঁচা দিত তারাই বলে, এই বিষয়টা খুব এনজয় করি নীরব থেকে। বাহ, চমৎকার বলেছেন। অনেক ভালো লেগেছে আপু আপনার সাথে কথা বলতে পেরে, অনেক সুন্দর গান শুনিয়েছেন। অবশ্যই ভালো থাকবেন অনেক, এবং সেই সাথে আপনাকে অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।